নির্বাচন দিচ্ছে, তাহলে পোস্টাল ব্যালট ছাড়াবেড়া করলো কে? 1991 সালের ভোটে পৃথিবীর কোনো মার্কিন সহ কোনো জরিপ বলে নাই যে বিএনপি সরকার গঠন করবে। আপনি একটা পক্ষে চলে গেছেন, তা আপনি এনসিপিতে জয়েন করেন। সরকার তো অবৈধ হয়ে বসে আছে, সব দ্বৈত নাগরিক, তার দেশে দুর্ভিক্ষ হবে। উনি ওই জায়গায় লয়ে গেছেন। একটা দল বিকাশ নাম্বার দিয়েছে, বিকাশ নাম্বার কেন লাগবে? নির্বাচন চাই, নির্বাচন। এই সরকার দেশটারে ফোকলা বানা ফেলাইছে, দেশটা অচল বানা ফেলছে, নির্বাচন দিয়ে কাটে ফুরুক। আপনি ব্যাংকের টাকা চুরি করবেন, আবার প্রার্থী হওয়ার শক্কা। উনি দায়িত্ব নিচ্ছে ওনার নিজের ইন্টারেস্টে, মাইন্ডেড। ওনার বিরুদ্ধে কেস ছিল, উনি এক্সিকিউটিভ অর্ডারে উদ্যোগ। প্রিয় দর্শক শ্রোতা, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে এবং বিভিন্ন দলের সভা সমাবেশে যেমন বাদানুবাদ, এর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে, যেটি জনমনে এক ধরনের উদ্বেগ সৃষ্টি করে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট এবং জনমনের ভাবনা ইত্যাদি নিয়ে আজকে কথা বলবো সাংবাদিক ও বিউপিজের সাবেক মহাসচিব এম এ আজিজের সঙ্গে। এম এ আজিজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এতদিন বলা হয়েছিল যে নির্বাচনে উত্তাপ নেই, কিন্তু আমরা তো গতকাল থেকে দেখলাম যে বেশ নির্বাচনে উত্তাপ আছে। বিশেষ করে বিভিন্ন দলের নেতারা যেখানে যাচ্ছেন, প্রচুর নেতাকর্মী, সমর্থক, ভোটাররা যাচ্ছেন এই প্রচার। আবার এর পাশাপাশি সংঘর্ষের ঘটনাও আছে। কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত করে প্রচার শুরু করে। এনসিপি আরেকটা জায়গার থেকে শুরু করে, আর জামাত ইসলাম ওপেন একটা ইয়েতে কোনো মাজারে যান নাই, তারা আলাদা একটা মিটিং করেছেন, উদ্বোধন করেছে। অর্থাৎ এখানে কিন্তু একটা সূক্ষ্ম পলিটিক্স আছে। সূক্ষ্ম পলিটিক্স হচ্ছে যে জামাত মাজার বিশ্বাস করে না, এই জন্য কিন্তু মাজারে যান নাই। সাধারণত দেখা গেছে এদেশে আপনার হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, জিয়াউর রহমান বলেন, শেখ হাসিনা বলেন, সবাই কিন্তু সিলেট মাজার থেকে শুরু করে। এর মানে এই নয় যে মাজারকে পূজা করে। এটা হলো আমাদের ধর্মের একটা নর্মাল। আমরা জন্মগতভাবে ধর্মভীরু, আমরা ইসলাম নিয়ে পলিটিক্স করি না, কিন্তু ইসলামের প্রতি আমাদের দুর্বলতা আছে, এইটা এক। দুই হচ্ছে, ধরেন এখন যে নির্বাচন উত্তাপ শুরু হয়েছে, চুলা যখন জ্বলান তখন উত্তাপই থাকে, যখন নিভে যায় তখন এটা বন্ধ হয়ে যায়। তো চুলা জ্বললে তো সারাক্ষণ জ্বালায় রাখা হয় না, একসময় তো নিভে যায়। তা আমার প্রশ্ন হচ্ছে, কতকগুলো কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে এই নির্বাচনটা শুরু হলো। আমি বলি, ধরেন আপনার পোস্টাল ব্যালট, এখানে 16 লাখের। আচ্ছা, ওই বিষয়ে আসি, কিন্তু তার আগে আপনি বলছেন যে জামাত মাজারে বিশ্বাস করে না বলে মাজার থেকে শুরু করেনি, কিন্তু জামাত তো একটি ধর্মভিত্তিক দল, আর বিএনপি, এনসিপি এরা হচ্ছে সেকুলার দল, মানে ঠিক ধর্মীয় রাজনীতি তারা করে না। তারা মাজার থেকে শুরু করেছে, আর জামাত ইসলামী মাজার থেকে শুরু না করে সাধারণ একটি জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। তাহলে তারা কি ধর্ম থেকে সরে এলো, এবং বিএনপি এবং এনসিপি এরা কি ধর্মীয় রাজনীতিতে নিজেদের মনোনিবেশ করলো? না, আমি এটা বুঝতে পারিনি। মাজার জিয়ারত করে প্রচার শুরু করা এটা একটা কালচারের অংশ হয়ে গেছে বাংলাদেশ পলিটিক্সের। আর মাজারে যাওয়া বাদ দিয়ে মিটিং করে করা, এটা হলো জামাতের রাজনীতি। অর্থাৎ জামাত, দেখেন না, তৌহিদি জনতার এই সরকারের সময় প্রায় 200 মাজার ভেঙে দেওয়া হয়েছে। তৌহিদি জনতা কারা এটা বুঝে নেন। সুতরাং এখান থেকে শুরু থেকেই পলিটিক্সটা শুরু হয়ে গেল। জামাত তো তৌহিদি জনতার তাদের দল নয় বলে মনে করে না। তৌহিদি জনতা তো দল না, এটা অটো সিস্টেমে আসে। অটো সিস্টেমে একটা ঘটনা ঘটানোর জন্য, ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, যে
পোড়ায় দিল, আগুন দিয়ে পোড়ায় দিল, আগে গরু জবাই করলো, এর আগেও হয়েছে, আমি ধরে নিলাম। কিন্তু সেটা আপনি বলতে পারবেন না এটা জামাতের এর সমর্থন না, আছে। ওখানে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ছিল, যারা পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যাল পার্টির সদস্য এগুলো গ্রেপ্তার হয় নাই, গ্রেপ্তার হয়েছে বাইরের গুলা। সবগুলো যারা সিসি ক্যামেরাতে ধরা পড়ে সবাইকে গ্রেপ্তার করলো না তো কেন? কোন দলের কোন সংগঠনের যারা ছিল তাদের গ্রেপ্তার হয়নি? না, তাদেরকে ডাউট করা হচ্ছে তারা জামাতের লোক, এটাই ধারণা করা হচ্ছে। এখন ধরেন কিন্তু জামাত তো এই ঘটনার নিন্দাও করেছে। প্রথম নিন্দা একটা হলো, যেমন বলে জামাত বলে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না। ভারতে গিয়েও শ্রী রাধা দত্তকে জামাতের নায়েবে আমির বলে আসছে না, বলছে তো। হ্যাঁ, তো শরিয়া আইন তারা বাস্তবায়ন করে, তাহলে কিভাবে চলবে? যে দেশের প্রচলিত আইনে চলবে, প্রচলিত আইনে যদি চলে। আমাদের তো স্বাগত জানানো উচিত হ্যাঁ, জামাত ইসলামের এই অবস্থানকে। না, কিন্তু আবার শরিয়া আইন তো আবার এই যে যেটা কনফারেন্স করলো ওই দিন, সেদিন তো তাদের পক্ষেতে যে মেয়েরা যে উপস্থাপন করলো ইংরেজিতে, সেখানে তো শরিয়া আইনের কথা বলা হয়েছে। শরিয়া আইন বলে না, যেখানে যেটুক লাগে বলে না। তো আমার কথা হচ্ছে যে শরিয়া আইন যদি বাস্তবায়ন করবে আলটিমেটলি ক্ষমতায় গেলে, শরিয়া আইন বাস করলে বলেন এদেশে 98% মুসলমান, আর অন্য ধরেন হিল টেক্সে আছে 50টা উপজাতি নৃগোষ্ঠী, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কয়টা আইন থাকবে দেশে? শরিয়া আইন বলছে যে যার যার আইনে শেষে চলবে, তো দেশে কয়টা আইন থাকবে বলেন? না, দেশে এখনও অনেক আইন, কারণ ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক আইন কিন্তু এখনও আমরা শরিয়া ভিত্তিক আইনই করি, উত্তরাধিকার আইন এগুলো ইসলামী অনুশাসন মেনেই চলা হয়। কিন্তু যে বিষয়টি আপনি এনেছেন শরিয়া আইনের ব্যাপারে, আজকেই পত্রপত্রিকায় এসেছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন, যেখানে মার্কিন কূটনীতিকের উদ্ধৃতি আছে বা ঢাকাস্থ মার্কিন কূটনীতিকের, এবং তিনিও বলেছেন যে আমার মনে হয় না জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতায় গেলে। শরিয়া আইন তো সব জায়গায় জামাত বলছে ভোট পাওয়ার জন্যে। আমি আর একটা রেফারেন্স দেবো না, আর এই রিপোর্টের কথা বলি, শোনেন। রিপোর্টটা ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে, এবং এই রিপোর্টে যতটুকু জানি ওখানে সাংবাদিকরা আনকোট বলেছে যে এটা আনঅফিসিয়ালি বলছে, কিন্তু সেটা ছেপে দিয়েছে সমকাল, এটা ছেপে দিয়েছে, সমকালের উদ্ধৃত হয়েছে। এখন আমার বক্তব্য হলো পরাশক্তিগুলা ফার্স্ট, সেকেন্ড, থার্ড টায়ার, ধরেন বিএনপি সরকার গঠন করলো, অপোজিশন তো আওয়ামী লীগ নাই, অপোজিশন তো জামাত হবে, জামাতের সাথেও সম্পর্ক থাকবে। তারপরেও তাদের বিবেচনায় যদি মনে করে যে থার্ড লেভেলেও যোগাযোগ রাখবে, তারা ইসলামিক ঐক্যজোটে এখন মার্কিন কূটনীতিক যে বলেছে, বা এই ওয়াশিংটন পোস্ট বলেছে জামাত ইতিহাসের সেরা ফল করবে আগামী নির্বাচনে, এটি কি তারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে এটা বুঝিয়েছে, না অতীতের যে কোনো আসন থেকে, অতীতে যে তারা 20টি আসন পেয়েছে সর্বোচ্চ, তার থেকে বেশি আসন পাবে এটা বুঝিয়েছে? না, ঐতিহাসিক যদি বলেন তাহলে এটা তারা বরাবর থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, বক্তৃতায় বোঝা যায় যে তারা ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে ফেলে তারা এবার সরকার গঠন করতে চাইছে, এবং তারা এটাই ধারণা করে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেটা বলা মুশকিল, কারণ হচ্ছে জামাতের ধারণা না, বলছি মার্কিন কূটনীতিক বলেছে। হ্যাঁ, মার্কিন কূটনীতিকের ধারণাই আমি বলছি। আচ্ছা, 1991 সালের ভোটে পৃথিবীর কোনো মার্কিন সহ কোনো জরিপ বলে নাই যে বিএনপি সরকার গঠন করবে। তার মানে মার্কিন কূটনীতিকের এই ভবিষ্যৎবাণী সবাই ধরে নিয়েছিল খাটবে না বলেই আপনি মনে করেন? আওয়ামী লীগই সরকার গঠন করবে, কিন্তু ফাইনালি তো হয় নাই। তখন এই জন্যে বলছি সব জরিপ ঠিক রেজাল্ট দেয় না। পৃথিবী ধরেন এখন বলছে যে বিএনপি যাই ঘটুক না কেন বিএনপি সরকার। মার্কিন কূটনীতিক এটা বলে না যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে বা বিএনপি আসতে পারবে না, তা বলেনি। তবে বিএনপি সম্পর্কে তারা একটি মন্তব্য করেছেন, সেটা হচ্ছে বিএনপি দুর্নীতিতে নিমজ্জিত। হ্যাঁ, এটা ঠিক, চাঁদাবাজিতে আছে তো অভিযোগ, আছে তো, জামাতও অভিযোগ দিচ্ছে, এবং এটা মানুষ খাইছে। এখন জামাতে ইসলাম থেকে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এখানে ধর্ম বিক্রি করতেছে। হ্যাঁ, তো এই জন্যে আমি বলছি যে ইলেকশনের রেজাল্ট এখনই বলা যাবে না। না, তা তো বলা যাবেই না। দ্বিতীয়ত বলা যাবে না, কারণ আমি একটা উদাহরণ দিলাম। তারপরে আমি বলবো যে ধরেন ইলেকশনে যদি এখন ধরেন এই যে গণভোটকে নিয়ে ইউনূস সরকার ওপেন হয়ে গেছে,
ইউনিট সরকারের টোটাল মেশিনারিজ গণভোটের পক্ষে নেমেছে। তো গণভোটের পক্ষে যাওয়া তো মানে কোনো দলের পক্ষে যাওয়া না। না, গণদল বা পক্ষে বিরোধী- না বিরোধী না না যাওয়া। না গণভোটের আমি বলছি, গণভোটে না আলাও এই সরকারকে পয়সা দেয়, হ্যাঁ আলাও সরকারের পয়সা দেয়। টোটাল মেশিনারিজ লাগাইছেন সার্কুলার দিয়ে দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে দিয়ে। আপনি ডিসি, এসপি, ইউএনও এরা সরকারের লোক না। সরকার থেকে যখন বলা হচ্ছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ, এবং নূতন তরুণদের মধ্যেও অনেকে জিতবে, সরকারও মন্ত্রীও হবে, এই মেসেজটা তো তাদের কাছেও যাচ্ছে। তাদের দায়িত্বে পড়বে যে যার যার ডিসি, রিটার্নিং অফিসার আর এসপি পাহারা দেয়, তাহলে কি হ্যাঁ ভোটে সিল মেরে দিবে? না, সরকারের দাবি যে পরিবর্তনের যদি আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত চাই, এবং এই বন্দোবস্তের জন্যই জুলাই সনদ হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে ভোট দিলে শোনেন, বাংলাদেশ পরিবর্তন আসবে বাংলাদেশে। সে তো পরিবর্তন আসবে। আমার কথা হচ্ছে এই গণভোটে 84টা সংস্কার প্রস্তাব ছিল, এটাকে মৌলিক সংস্কার 30-40টায় নিয়ে আইছে। তারপরে এটাকে আবার কম্প্রেস করে 4 দফায় আনছে। এই 4 দফাতে কি আছে কিছু বোঝা যায় না, কেন জনগণ ঠিক বোঝে না। তাদের দায়িত্ব ছিল আপনি যেভাবে প্রচার করেন, হ্যাঁ না ভোট হবে, এটা প্রচার করবে, মানুষ বুঝে নেবে, তারপরে যার খুশি হা দিবে, যার খুশি না দিবে। সে জায়গা না নিয়ে আপনি একটা পক্ষে চলে গেছেন। তা আপনি এনসিপিতে জয়েন করেন, জামাতে জয়েন করেন। না, এনসিপি বা জামাতই তো জুলাই সনদ সমর্থন করেনি, বিএনপিও জুলাই সনদে সই করেছে, সমর্থন করেছে। আমি তো বলছি না যে, আমি তো বলছি যে জুলাই সনদে বিএনপিও হ্যাঁ ভোট দেখ, কিন্তু সরকার যখন বলছে, সরকারে এখন ওপেনলি ধরেন মানুষের ধারণা যে বিএনপি স্পষ্ট করে বলছে না। নজরুল হাসান খান ইলেকশন কমিশনে যাওয়ার পরে ব্রিফিং দিছে যে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে, বলছে তো, তা বলেছে। আবার পরস্পর মানুষের আবার দলের perception- কোন নেতা বলেছে এটা আমাদের দায়িত্ব না, এটা আমি সরকারের তো দায়। না, আমি তো বলছি না, তা বলে নাই, বলছে যে এটা আকার ইঙ্গিতে কইছে, কেউ স্পষ্ট না। কারণ হচ্ছে ঐক্যমত কমিশন সব লাইভ করছে, সব আলোচনা লাইভ করছে। লাইভ করার পরে বিএনপি অনেকগুলোতে 9টাতে নোট অফ ডিসেন্ট দিছে। এটাতে একটা ধারণা কিন্তু দাঁড়ায় গেছে। আর 1, 2 হলো এই নোট অফ ডিসেন্ট আপনিও জানেন, আমি মনে করি গণভোট ইল্লিগেল, আমি মনে করি ইল্লিগেল। আপনি বলেন মানে বর্তমান সংবিধানে নেই, কিন্তু সাংবিধানিক আদেশ বলে গণভোট হচ্ছে। সংবিধানে আদেশ দেওয়ারও এখতিয়ার নাই, যেহেতু সংবিধান জীবিত, এবং এই সংবিধান অনুযায়ী 106 অনুচ্ছেদে রেফারেন্স নিয়ে ওত নিয়েছে এই সংবিধান সমুন্নত রাখতে। এই সরকারের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করার এখতিয়ার নেই। কিন্তু তাহলে আপনার কথা অনুযায়ী এই সরকার নির্বাচনও দিতে পারে না? জাতীয় সংসদ নির্বাচন তো অবৈধ, সরকার তো অবৈধ হয়ে বসে আছে। কারণ সংসদ যেহেতু, সরকার তো জন অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, সেখানে আপনি সেটাকে অবৈধ বলছেন কি করে? অভ্যুত্থানে কি 18 কোটি ছিল লোক? আপনার 25টা দল, 18 কোটি লোক ছিল, আপনি 30টা দল নিয়ে বৈঠক করছেন কেন? এই 30টা দলের মধ্যে অর্ধেক পার্টির চেয়ে আমার পরিবারের সদস্য বেশি। ওদেরকে জায়গা দেশ এজেরা দেওয়া হয়েছে? তারা তো আন্দোলনে ছিল, রাজনৈতিক দল আন্দোলন তো আমিও ছিলাম, আমরা টকশো করি নাই। কিন্তু তো রাজনৈতিক দলের কোনোটা সংগঠিত ব্যক্তিদের সঙ্গেই তো আলোচনা করতে হবে। আমরা তো বিচ্ছিন্ন, ব্যক্তিগত। না, বিচ্ছিন্ন না। এদেশের ছাত্র জনতা, শিশু, মা সবাই অংশগ্রহণ করছে, বিচ্ছিন্ন না। সবাই যখন তার সন্তান বিপদে পড়ছে, মা আর এক শিশু কোলে নিয়ে যা অংশগ্রহণ করছে। কৃষক, এই যে ঠেলা গাড়ি, সবচেয়ে মারা গেছে কারা বেশি? শ্রমিক মানুষ মারা গেছে, তারা তো সবাই অংশগ্রহণ করছে। তো সুতরাং এটা গণঅভ্যুত্থান ছিল, সব দলের অংশগ্রহণ ছিল। এমনকি আপনার শেষের দিকে রাওয়া ক্লাবে মিটিং হয়েছে, সেখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা বলছে কোনো জনগণের বিরুদ্ধে আর্মি গুলি চালাবে না। এবং আবার দেখেন মিরপুর ডিওএইচএসে মিছিল বের হয়েছিল, আপনার পরিবার সহ মিছিল বের হয়েছিল যে জনগণের বিরুদ্ধে গুলি চালানো যাবে না। তাহলে তো সরকার যে এই গণ অভ্যুত্থানের পক্ষে একটা হানা ভোট আয়োজন করছে, এটাকে তো স্বাগত জানানো উচিত। না, আপনি বিরোধিতা করছেন না, কারণ ইলিগেল একটা নিয়ে সরকার মুভ করছে। কারণ প্রেসিডেন্টের আদেশ দিয়ে এই গণভোট হানা ভোটে দিছে। হানা ভোটের ভিতরে কারচুপি করে, অনেক চতুরতা করে সব 3-4 দফার ভিতরে ঢুকাইছে। 1, 2 এই আদেশটা অবৈধ, সংবিধান সম্মত না।
সংবিধানের জন্য যে আপনি ওত নিলেন, সেই সংবিধান অনুযায়ী গণভোট করলেন, আর গণভোট আলটিমেটলি সংসদে পাশ হতে হবে। সংসদ যদি পাশ না করে কি হবে? সেটা সংসদ, জাতীয় সংসদ যখন গঠিত হবে তখন এই রাজনৈতিক দলগুলো তো প্রতিশ্রুতিবদ্ধ যে তারা এটি পাশ করবে। জুলাই সনদে যা আছে সেটা না তারা না পাশ না, করবে। সব প্রতিশ্রুতিবদ্ধ না। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বলেছে নোট অফ ডিসেন্ট এই 4 দফার মধ্যে নাই। না, ওই তাই গণভোটের নোট অফ চতুর্থ প্রশ্নে তাহলে বলেন না, নোট অফ ডিসেন্ট যারা দিছে এটা সংসদে তাদের ব্যাপার। না, গণভোটের বলেন। এই 4টি প্রশ্নের মধ্যে চতুর্থ প্রশ্নে কিন্তু আছে অন্য অন্য বিষয়ে জনগণ, রাজনৈতিক দলগুলো জনগণের রায় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ, অর্থাৎ জনগণের পক্ষে, জনগণের রায় যদি তারা পায়, রাজনৈতিক দলগুলো সেইভাবে সিদ্ধান্ত নিতে এদেশে পারবে। 30% লোক নিরক্ষর, এত চালাকি শব্দ বোঝে না। আপনি কইতে পারলেন না কেন যে নোট অফ ডিসেন্ট দিছে, তারা ক্ষমতায় গেলে যার যার মতো সংসদ সিদ্ধান্ত নেবে? চালাকি করছেন কেন? আপনি এই গণভোট নিয়ে প্রশ্ন তুলছেন, এর আগেও 3টি গণভোট হয়েছে। তখন সবগুলোতে কনস্টিটিউশন সাসপেন্ডেড ছিল। তখন পুরুষে নারী বানাইতে পারতো, নারীরে পুরুষ বানাইতে পারতো। প্রথমটা এবং দ্বিতীয়টাই ছিল। তৃতীয়টা তো হচ্ছে জাতীয় সংসদের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল সংসদীয় গণতন্ত্র হবে, ওর পক্ষে। হ্যাঁ, ওর পক্ষে করছিল, ওর পক্ষে। অনেক সংবিধান বিশেষজ্ঞ আপনার সঙ্গে একমত যে এই গণভোটটা হওয়া উচিত ছিল জাতীয় সংসদ নির্বাচনের পর, কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়নি। যে জিনিস ডক্টর ইউনূস সাহেব রাজনৈতিক দল 30টা বসতে পারে নাই, সেটা জনগণের ঘাড়ে চাপাই দিচ্ছে কেন? তারা যদি সিম্পলি এটাতে ঐক্যমত্য হয়ে, সংস্কারগুলোতে ঐক্যমত্য হয়ে শুধু সংসদ ইলেকশন করে সংসদে পাশ করে নিত, তাহলে তো লেটার চুকে যেত। তারা একমত হতে পারে নাই, জনগণের ঘাড়ে চাপাই দিছে। আর ডক্টর ইউনূস সরকার পুরো মেশিনারিজ, যারা নির্বাচন করবে, সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে, আপনি এসপি, রিটার্নিং অফিসার ইনভলভ করছেন, তারা কি করবে? নিরপেক্ষ থাকলো কোথায়? ইলেকশন আপনি যেহেতু করতেছেন, আপনি তো যে সরকার জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে পুরোপুরি নিরপেক্ষ, কারণ তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচার করছে না, তারা শুধু গণভোটে হায়ের পক্ষে প্রচার করছে। এখানে আপনি দোষের কি দেখছেন? আপনার চোখে সংসদ নির্বাচনের নিরপেক্ষ, আমার বিবেচনায় না। কারণ ধরেন পোস্টাল ব্যালট, আপনার কালের কণ্ঠ ছাপছে, বাসর ছাপছে, নয়াদিগন্ত ছাপছে, যে পোস্টাল ব্যালট আপনার ফলাফল পরিবর্তন করে দিতে পারে। তো আপনি দেখেন, প্রথম আলো একটা জরিপ রিপোর্ট দিছে যে 10,000 ভোটের ব্যবধানে 130টা পর্যন্ত সিট চেঞ্জ হয়েছে। তো এখন এই যে ব্যালট পেপারগুলো সব মিডিল লিস্টের কয়েকটা, আমার কাছে ভিডিও আছে, কথাবার্তাও আছে। এটা তো অনিয়ম, এটা তো দুর্নীতি হয়েছে। তা আপনি যেটা দুর্নীতি করে না, আমার নির্বাচন কমিশনও করে না, কোনো ব্যক্তি করতে পারে। তো সেটা আমরা জানলাম। আপনি এটা যেটা হ্যান্ডেল করতে পারবেন না, আপনি এই পোস্টাল ব্যালট ছিল, আগে ছিল জেলখানার থেকে হইতো, আমি বাংলাদেশের হইতো, এটা ঠিক আছে, কিন্তু আপনি বিদেশি সিটিজেন ফিটিজেন সব মেম্বারশিপ ভোটার বানায় দিলেন, আর এটা হ্যান্ডেল করতে পারছিলেন না। গণদাবির জন্য। হ্যাঁ, এটা গণদাবি কে করছে? মানে এই প্রথম অভিজ্ঞতা হলো এটা আমি বলি বিদেশি সরকার, সব দ্বৈত নাগরিক, বেশিরভাগ দ্বৈত নাগরিক, ওরা এই জন্য বিদেশ প্রবাসীদের আগে আগে ভোট বানাইছে। আমি তো পাইছি, আমেরিকান নাগরিক ভোটার হয়েছে, আমি টকশোতে গিয়ে পাইছি। আমি আমেরিকান নাগরিক আপনার ভোটার হয়ে, আমেরিকান নাগরিক আবার বাংলাদেশের নাগরিক যদি হয়, দ্বৈত নাগরিক হলে ভোটার হতে পারবে, প্রার্থী হতে পারবে না। প্রার্থীও তো হয়েছে এবার। তো প্রার্থী কি করে হলো? এই সরকার বানালো কেন? ব্যাংক ডিফল্টার বিদেশি সরকারের না, প্রার্থী রাজনৈতিক দলগুলোর, বিএনপি, এনসিপি, জামাত, এটার জন্য ইলেকশন কমিশন সরকার আছে, তাদের ধরা প্রার্থী। কোনো রাজনৈতিক দল বলছে একটু হালকাভাবে দেখুন, একটু নমনীয়ভাবে দেখুন, আর নির্বাচন কমিশন কি করেন নাই? আপনি ব্যাংকের টাকা চুরি করবেন, আবার প্রার্থী হওয়ার শক্কা বলেন? এই প্রশ্ন তো রাজনৈতিক দলগুলোকে করতে হবে। দলের কেন? আমি জনগণ, আমি মালিক, আপনি মালিক। জনগণ তো ওরা আমাদের এক্সপ্লয়েট করার জন্য। আপনি তো জনগণ, আমি জনগণ, আমরা রাজনৈতিক দলগুলোকে করব, সরকারকে তো আমরা লাভ হবে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সংবিধান ভায়োলেট করছে। সংবিধানে লেখা আছে 3 মাস পরে নির্বাচন, কোনো কারণে না হলে 6 মাস পরে নির্বাচন। আপনি 6 মাসের নির্বাচন দিলেন না, এখন আপনি স্বপ্নে দেখেন ফেসিবাদ ফিরে আইলো। কিন্তু অভ্যুত্থানের পর, অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা তো বলেছেন যে আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার হবে, বিচার হবে, তারপর নির্বাচন। না 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 না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশ থেকে আইছেন, সারা বিশ্ব নাড়াইছেন, তিনি আইসে সংস্কার ঢুকাইছে। সংস্কার ঢুকায়
গিলোটিন করছে, বাধ্য করছে সবাইকে। তার মানে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সংস্কার চাননি। হ্যাঁ চাইছে, এটা তো বল মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। এনসিপির কথা বলতেছেন, এনসিপি তো আমি চাইছিলাম যে এনসিপির 3টা উপদেষ্টা ছিল, তারা সরকার থেকে বেরিয়ে আসছিল। এই এনসিপি আলাদাভাবে থাকতো, সমাজে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো। আমি তাদের কঠিন সমালোচক, কারণ 52 সাল থেকে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, এবারেও তরুণরাই দিছে, ছাত্ররাই দিছে, কিন্তু কোনো এত বিতর্কিত হয় নাই এনসিপির মতো, ক্ষমতায় যায় নাই। তো আমি চাইছিলাম ক্ষমতার থেকে চলে আসছিল, এরা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো অবশ্যই তাদের আমরা পালা দিয়ে দাঁড় করে রাখতাম, প্রেশার গ্রুপ হিসেবে রাখতাম। কিন্তু এরা তো আবার দুটো নির্বাচনে যাচ্ছে না। আপনি বলেছেন যে এই প্রার্থী হয়েছে যারা, রেড ক্লাবেরা প্রার্থী হয়েছে, যারা টাকা লুটপাট করেছে, দ্বৈত নাগরিকরা হয়েছেন, এবং ধনপতিরা, মানে কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিকরা হয়েছে। শত কোটি টাকা তো লিখিত, কিন্তু অলিখিত বহু আছে। এই যে এটাই তো আমাদের জনপ্রতিনিধি হবে। কিভাবে দেখছেন যে এরা জনপ্রতিনিধি হয়ে কি করবে? আমাদের গ্রাম দেশের ভাষায় বলে যে লাউ সেই কদু, হ্যাঁ, অর্থাৎ লাউ আর কদু একই রকম। তার মানে আগে যা ছিল এই সরকার ওই পথেই হাঁটতেছে। আপনি কে কি সরকার তো না, এটা তো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হবে কেন? স্টিয়ারিং সরকারের হাতে, ইলেকশন কমিশনের হাতে। রাজনৈতিক দল প্রেশারের জন্য চাইবেই তার ইন্টারেস্টে। আপনার স্পষ্ট আইন আছে, ব্যাংক ডিফল্টার এবং আপনার আপনার বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না, বাতিল করে দিবেন। 2-1টা রাখছে আর সব বাদ করে দিয়েছে। কেন না? এই রেখে দিছে, বেশিরভাগই রাখছে, 2-1টা বাদ করছে। তাহলে বলেন এটা রেফারেন্স হলো না? চিরকালে রেফারেন্স হলো তো, ভবিষ্যতে এই দৃষ্টান্ত দেখানো হবে যে আগে রাখছে। তাহলে আমরা কি ধরনের, এই তো যেই লাউ সেই কদু বললেন, আমরা তাহলে এত জীবনদান, এত অভ্যুত্থানের ফলাফলটা কি হলো? ফলাফল তো ইউনুস সরকার যে পথে হাঁটছে, ফলাফলটা 0 করে দিল। ধরেন না ভোট জিতলো, তখন কি হলো? আপনি সবকিছু ইউনুস সরকারের উপর দায় চাপাচ্ছেন। ইউনুস সরকারে আছে, সেই ইলেকশন করতেছে, সেই ইলেকশন ম্যানেজ করতেছে। সরকার তো কোনো শক্তি নাই, এই সরকার শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো। আগে হাঁটে গেলে কোথাও আপনার 5 বছর থাকেন, হাঁটে গেলে কত 10 বছর, এখন তো কয় না। আপনারাই তো নিয়ে এসেছেন, জনগণই নিয়ে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিখ্যাত, আমিও তার পক্ষে টকশো করেছি। যখন 6 তলা এই আপনার পাশের বিল্ডিং উঠায়, হ্যাঁ, আমি তাকে জাতীয় সম্পদ মনে করছি। এখন নোবেল প্রাইজ পাওয়ার পরে তিনি বলেছিলেন যে আপনার প্রভার্টি অর্থাৎ ক্ষুধাকে মিউজিয়ামে পাঠাবো। এখন বাংলাদেশে কত লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আপনার হতদরিদ্র হয়ে গেছে। উনি বাংলাদেশে পারছে। এখন বেকারত্ব, শূন্য বেকারত্ব। হ্যাঁ, এখন আবার 3-0 থিওরি, তার থিওরি 0 পভার্টি, অর্থাৎ কোনো দুর্ভিক্ষ থাকবে না, 0 পভার্টি, 0 বেকারত্ব, হ্যাঁ, এবং 0 ইমিশন। ওই যে হ্যাঁ, এখন পৃথিবীর ভিতরে 2 নম্বর বসবাসের অনুপযুক্ত শহর উনি বসবাস করছেন। এজন্য তাকে দায়ী করা যায় না, এই সরকারকে। এটা তো আমরা বছরের পর বছর এটাই করে আসছি, বছরের পর বছর করছি। উনি তো এটার থিওরি নিয়ে কপসায়, উনির থিওরিতে এক পাও আগায় নাই, পিছিয়ে গেছে। বিশ্বব্যাংক বলে দিছে তো 3 কোটি, বিশ্বব্যাংকের থিওরি অনুযায়ী 3 কোটি লোক ক্ষুধার্ত, 3 কোটি লোক ক্ষুধার্ত। বিশ্বব্যাংক বলে দিছে এবারে সামনের বছর জিডিপি হবে 3.5%, অর্থাৎ দেশে দুর্ভিক্ষ হবে। উনি ওই জায়গায় লয়ে গেছে দেশ। এই দায় তো সরকারকে, এই সরকার বসে আছে ক্ষমতায়, কাকে দায়ী করব? আপনি সাংবাদিক তো সরকারের পক্ষে আইন চলবে, অন্যের ঘাড়ে দোষ চাপাই দিলে হবে না। আপনি চেয়ারিং ধরে আছেন, আপনার দায়িত্ব সব না। সে তো এই সরকারের বক্তব্য হলো যে বিগত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলেই এই অবস্থা তৈরি হয়েছে। আপনি দায়িত্ব নিলেন কা? ধ্বংস হয়ে গেছে। আপনি তো বিদেশে ফেরি করে লেকচার, জনগণ দায়িত্ব দিয়েছে, এটা উনি দায়িত্ব নেননি। জনগণ কই? আজ এনসিপি টেলিফোন করছে, উনি অসুস্থ, হসপিটালে, উনি সময় নিছে, তারপরে উনি এসে দায়িত্ব নিছে। উনি দায়িত্ব নিছে ওনার নিজের ইন্টারেস্টে, মাইন্ডেড। ওনার বিরুদ্ধে কেস ছিল, উনি এক্সিকিউটিভ অর্ডারে উইথড্র করছে। আপনি কি মনে করেন না কত কিছু নিছে? আপনি কি মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে অন্য কোনো ব্যক্তি যদি এই দায়িত্ব নিতেন, দেশের অবস্থা আরো খারাপ হতো, আরো ভালো হতো, আরো বিশৃঙ্খলা তৈরি হতো, কেউ কাউকে মানতেন না। না, উনি এনজিও ছাড়া কিচ্ছু বোঝে না। উনি কি বুঝে? কিন্তু একটা প্রশাসন আছে, সরকার আছে, উপদেষ্টা আছে, অনেক কিছু আছে। ওনার ব্যক্তির ইচ্ছা অনুযায়ী তো সরকার চলে না।
সরকার হচ্ছে সমষ্টিগত ইচ্ছার না, বহিঃপ্রকাশ। সমষ্টিগত উনি যে ওনার পরিচিত এনজিও কর্মী, কয়েকজন রিটায়ার্ড প্রফেসর, ঝুলন্ত প্রফেসর, এগুলো মিললে একটা কমিটি করছে। এটা কাজের লোককে, একটা মিনিমাম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া দেশ চালানো সম্ভব না। এই সবগুলো হলো দু একটা পেশাজীবী, দু একটা বুড়া আমলা, আর সব এনজিও কর্মী। না, যারা এটা আমলা সব তাদের তো অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের, এবং অনেক দক্ষ আমলাও আছে এই সরকারে। শোনেন, ডিমেনশিয়া হয়ে গেলে আর আমলা কাম করে না। ডিমেনশিয়া আপনার যদি হয়ে যায়, বয়স পাকলে কাজ হবে না, জ্ঞান গুরু থাকতে হবে। কিন্তু আপনি মালয়েশিয়ার উদাহরণ জানেন না, এই মাহাথিরও সব তো ডিমেনশিয়া হয় না। মাহাতির যখন করছে তখন তার ডিমেনশিয়া রোগ হয় নাই। আপনি লিকুয়ানের কথা বলবেন, ইয়ারে কি হয়, সিঙ্গাপুরে 300 জেলে পল্লীরে, সে তো পৃথিবীর ভিতরে শীর্ষ। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস লিকুয়নের চেয়ে কম কিসে? তিনিও তো পুরো রাষ্ট্র সংস্কারের না, তিনি পক্ষে হলেন, নিয়েছেন। ঠিক আছে, তিনি ভালো, কিন্তু তিনি 3-0 থিওরিতে এখন আছেন। 3-0 বাংলাদেশে কোনো কাজ হচ্ছে না। বাংলাদেশের লোকরে ফকির বানায়, ভিক্ষুক বানায় ছাড়িয়ে দিতেছে। ওনারা চলে যাক। না, উনি তো নির্বাচন দিচ্ছেন চলে যাওয়ার জন্যই। নির্বাচন দিচ্ছে কি করে এখনো বলেন? নির্বাচন দিচ্ছে, তাহলে পোস্টাল ব্যালট ছেড়াবেড়া করলো কে? সিট ট্রান্সফার হচ্ছে, ভোটার ট্রান্সফার হচ্ছে তার সরকারের আমলে। তিনি বলতেছেন যে তরুণরা অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী হবে। এটা তফসিলের আগের কথা। তারপরে তফসিলের আগের কথা, তফসিলের পরে উনি এ ধরনের কথা বলেননি। তফসিলের পর নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটি কিভাবে সুষ্ঠু হবে, যেখানে অনিয়ম আছে, এবং নির্বাচন কমিশন বলেছে যে পোস্টাল ব্যালটের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। তা আমরা তাদের প্রতি আস্থা রাখবো না? পোস্টাল ব্যালট তো আয়া পড়ছে, পোস্টাল ব্যালট সব এসে পড়ছে, ওনাদের কাছে আছে। পার্টিগুলোকে আবার ডাকছে, ওইটা পোস্টাল ব্যালট তাদের হাতে খুলে দিবে বা দেখাবে। দেখে কি লাভ? জানে সিল মারার তো মারাই হয়ে গেছে, ওটা দেখায় লাভ কি? না, তাহলে আপনি কি মনে করেন না এই নির্বাচন সুষ্ঠু, এই সরকার নির্বাচন সুষ্ঠু করতে পারবে? আমার এই প্রশ্নগুলো আছে তো। কারণ হচ্ছে যে ধরেন ভোট ট্রান্সফার কি করে হয় একটা ব্যালটে? বরিশালের ভোট ঢাকায় চলে আসতেছে, ঢাকার ভোট চলে যাচ্ছে পাবনায়। না, এটা তফসিলের আগে যদি কেউ এলাকা ভোটার পরিবর্তন করতে চায়, এলাকা আসন পরিবর্তন করতে চায়, সেটা পারে। যেমন কোনো সমস্যা নাই, যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কুমিল্লার ভোটার ছিলেন, তিনি ঢাকার না, ভোটার কোনো হয়েছেন। সমস্যা নাই, পারে। কিন্তু একটা ভোটার ট্রান্সফার করতে হলে, আপনি যদি ট্রান্সফার করতে চান যেখানে ভোটার অন্য জায়গায় হলে, আপনার ওখানে ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, বা বাসা ভাড়া থাকেন, বাসার নিজের বাসা, ওগুলো প্রমাণ দিয়ে এনআইডি বাইর করতে হবে। এখন তো তাহলে যদি এইটি হয়, ইলেকশন কমিশনের অধস্তন কর্মকর্তা 3টে গ্রেপ্তার হয়েছে কে? তাদের টাকা দিছে, বাস, কোনো কিছু লাগে নাই। না, এই তো ব্যবস্থা তো নিয়েছে, অতীতে আমরা ব্যবস্থা নিতেও দেখি। এটা ব্যবস্থা নিছে মানে ভোটার বানায় দিছে, 2 নম্বরই ভোটার বানায় দিছে। এখন অনেক সিটে নাকি প্রার্থী বেরিয়ে গেছে, ভোটার বেরিয়ে গেছে। তো ভোটার বেরিয়ে গেল কেমনে? ইতিমধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাচ্ছে সমর্থন পেতে, ভোট পেতে। তারা যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছে, বেশিরভাগ থেকেই দেখা যাচ্ছে অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তৃতা বেশি, নিজে কি করবে সে কথাটা কম। এটাকে কিভাবে দেখছেন? না, নিজেরাও বলতেছে। ইশতেহার ধরেন, আজকে বিএনপির ইশতেহার ছাপা হয়েছে একটা পত্রিকায়, মানে সম্ভাব্য ইশতেহার, এখনো তো সম্ভাব্য খসড়াটা ছাপা হয়েছে। ইশতেহার দিবে, ইশতেহারের জামাত ইসলামী সামিট করেছে, সাবমিট করেছে। না, সাবমিট না, ইশতেহার, রিটেন ইশতেহারই দিবে, হয়তো দিতে হবে। তখন ওরা একটা পুরো ফুল বাইন্ডিং ছিল। এখনও তো কারণ নির্বাচনী প্রচার মাত্র উদ্বোধন করছে, এখন তো কথা একটু বিক্ষুব্ধ হবেই, হয়তো ইশতেহারে যত পয়েন্ট আছে অত পয়েন্ট নাও আসতে পারে, বক্তৃতাতে কম আসবে, বেশি আসবে। সুতরাং আপনাকে একটু সময় দিতে হবে। এখন তো ইলেকশনের সময় তো 12 তারিখের নির্বাচন, সময় তো নাই, 19 দিন আছে আর ইলেকশনে। কিন্তু আপনি মনে করেন যে এই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সরকারের প্রস্তুতি, প্রশাসন একটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা নির্বাচন পাবে? আমার মনে হয় না। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবেই, কারণ প্রবাসী পোস্টাল ভোটার এবং ভোট ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, তারপরে আরো শোনেন, একটা দল বিকাশ নাম্বার দিয়েছে। বিকাশ নাম্বার কেন লাগবে? ভোটারদের বিকাশ নাম্বার না, এই অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, এবং নির্বাচন কমিশন বলেছে আমরা তারা কিছু তথ্য প্রমাণও পেয়েছে, তো এটা বন্ধ করলেই নির্বাচন সুষ্ঠু হতে পারে। বন্ধ কেমনে করবে? ভোটার হলে 13 কোটি, ভোট কেমনে করতো? বিকাশ নাম্বার কেমনে বন্ধ করবে? এখন এটা তো কার বিকাশ নাম্বার নিয়েছে, বিকাশ নাম্বারে তো টাকা পয়সার লেনদেন হলে বুঝতে পারবে। বিকাশ নাম্বার এইভাবে সম্ভব না।
এখন এআই এর যুগে এটা সম্ভব না, বিজ্ঞানের যুগে এটা সম্ভব না। এটা হলো শুরুতে আপনার কাজ করতে হবে যে কোনটা করলে সমস্যা হতে পারে। আপনার ব্যালটে কাতারে সিল মারতেছে, আপনি এই ভোট ঠেকাবেন কোন কোন সেন্টারে ঢুকাই দিবে? এখন তো বাক্স করে ঢুকাই দিতেছে, বাক্স কোন ভোট সেন্টারের জন্য ভোট দিছে, আপনি এখান থেকে ঢাকায় বসে কী করে চেক দিবেন বলেন? তো সুতরাং এইগুলোর প্রশ্ন থাকবে ইলেকশনে। যদি প্রশ্ন থাকার পরেও প্রশ্ন থাকবে, বিচ্যুতি থাকবে, দুর্বলতা আছে, কিন্তু আমরা জানি। কিন্তু তারপরও জনরায়ের প্রতিফলন ঘটবে বলেই কিন্তু মানুষ মনে করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা প্রত্যাশিত রায় পাবে। এটা আপনার কাছে মনে হয়? আমি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে রিকশাওয়ালা এখনো জিজ্ঞেস করে নির্বাচনটা কি হবে স্যার, আসলে এখনো জিজ্ঞেস করে। এটার কারণটা হচ্ছে এই সংখ্যা কেন? এই সংখ্যা কারণ হচ্ছে এই যে এইগুলো শোনে, আপনার আমার কথাও শোনে। 2, আপনার দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুর থেকে কোনো কিছু বললে তবে কিন্তু যদি ছাড়া কথা বলে না, যার ফলে ওনার কথা, ওনার আস্থার সংকট আছে। উনি যা করতেছে তাতেই সন্দেহ করে মানুষ, এটা কোনো ইলেকশন দেন, কোনো ম্যানিপুলেট করে কিনা। আবার ওই না, এটা তো তার সততা যে তিনি যেটা বোঝেন সেটা তিনি সিদ্ধান্ত নেন, আর যেটা বোঝেন না সেটা তিনি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন সব ক্ষেত্রেই। সততা, আমাদের দেশের সততা সবচেয়ে বেশি আছে হিল ট্যাক্সের লোকের, জানেন আপনি? তা তো আছে। তারা সত্য কথা বেশি বলে, কথা দিলে কথা বরখেলাপ করে না। উনি তো হিল ট্যাক্সের লোক না, উনি আধুনিক বিশ্ব কাছাকাছি, হিলট্যাক্সের কাছাকাছি। আমরা তার প্রতি বিশ্বাস রাখি একটা ভালো নির্বাচন হবে। আপনি তারপরও ভোটারদের, আমি আমার মুখ দিয়ে বলাতে পারবেন না নির্বাচন বিশ্বাসযোগ্য হবে, নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে না কেমনে? এতগুলো গ্রহণযোগ্য, কেউ গ্রহণযোগ্য হবে, কারো কাছে হবে না। 18 কোটি ভোটার, অনিয়ম হয়েছে হয়তো 8 লাখ ভোটারে। সার্বিক নির্বাচনের সার্বিক ফলাফলে এটা খুব বেশি প্রভাব বিস্তার করবে। শোনেন, প্রথম আলোর জরিপে বলছি একটা ইলেকশনে হয়েছে 10,000 ভোট করে ব্যবধানে, 10,000 ভোটের ব্যবধানে 130টা আসনের রেজাল্ট পরিবর্তন হয়। 130টা আসনে এত প্রবাসী নেই, এটি কয়েকটি আসনেই এটা প্রভাবিত করেছে। দুইটা যোগ করেন, সিট ট্রান্সফার আর প্রবাসী ভোট, দুইটা। এক বিকাশ না। তাহলে আপনি কি এই নির্বাচনের প্রতি অনাস্থা প্রকাশ করছেন? না, অনাস্থা প্রকাশ করবো কেন? নির্বাচন চাই। নির্বাচন, এই সরকার দেশটারে ফোকলা বানা ফেলাইছে, দেশটা অসল বানা ফেলছে, নির্বাচন দিয়ে কাটে ফুরুক। না, নির্বাচন তো দেয়াই হচ্ছে, দেয়ার উদ্দেশ্যই হচ্ছে এই সরকার দায়িত্বে আর থাকবে না। না, তা বলছে না। নির্বাচনটা যাতে সংস্কার 4 দফা দিছে, এটাতে যদি হাঁ ভোট দেয় তাহলে দেশটা রাইট পথে চলা শুরু হবে, আর এটাতে না ভোট দিলে হবে না। সরকারের আবার এও বলতেছে কেউ যে সরকার অবৈধ। কিন্তু তখন তো নির্বাচিত প্রতিনিধিরাই থাকবে, নির্বাচিত সরকার থাকবে, এই সরকার তো থাকবে না। নির্বাচিত সরকার, আমি তো ওই জায়গায় জটিলতা, উনি তো জটিল করে ফেলছে জিনিস। গণভোট এই সাংবিধানিক সরকার, গণভোট সংবিধানে নাই। গণভোটে হানা দিছে, হানা দিয়ে টোটাল মেশিনারিজ লাগাই দিছে, যে যাকে দিয়ে সংসদ নির্বাচনও করাবেন, একই সাথে করবেন, তার রিটার্নিং অফিসার হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, সে তো হা ভোটে লাগাই। সরকার এই গণভোটের হায়ের পক্ষে প্রচার করছে, সরকার তো ছিল মারতে যায়নি। ছিল মারতে গেলে সামরিক শাসকদের মতো গণভোটে তখন আমরা সরকারের বিরুদ্ধে বলতে পারতাম, কিন্তু এখন তো সরকার আমাদের দেশে চিরাচরিত যেটা হয়, সরকার যেটা চায়, সরকার ইলেকশন কমিশনে যারা দায়িত্ব থাকে বা ওই যে ফিল্ড লেভেলে, তারা সরকারের মতোই সিল মারবে, এবং এই গণভোটে ওইটাই হবে। কিন্তু আমরা তো সিল মারা গণতন্ত্র চাই না, আমরা চাই না, জনগণ যে রায় দেবে, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটবে নির্বাচনে এবং গণভোটেও, এই ধরনের একটি নির্বাচন চাই। আপনি এটা অবশ্যই চাই, কিন্তু নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলতে হবে যে তাকে নিরপেক্ষ অবস্থানে যেতে হবে ইলেকশনে। মানে আপনি বলছেন জাতীয় সংসদ নির্বাচনে যেমন তারা নিরপেক্ষ, গণভোটেও তাদের নিরপেক্ষ থাকা উচিত, থাকতে হবে। হ্যাঁ, সেটা অনেক সংবিধান বিশেষজ্ঞ বলেছে, আইনজ্ঞও বলেছে। আমরা এরপরও এই আপনার আপত্তি, আপনার প্রশ্ন আমরা আমলে নিয়েও যে কথাটি বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে, সেই ভোটে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে হবে,
এবং তাতে জনরায়ের প্রতিফলন ঘটবে। প্রতিটি নাগরিক নির্ভয়ে ভোট দিতে যাবে এবং নির্বিঘ্নে ফিরে আসতে পারবে ঘরে, এরকম পরিবেশে চাই। এটা আপনিও নিশ্চয়ই চান। প্রত্যাশা, এটা প্রত্যাশা। আচ্ছা যাক, এই কিন্তু এটা প্রত্যাশা হবে রেখেই বলে মনে হয়। এই প্রত্যাশা রেখেই এম এ আজিজ, আজকে আমরা আলোচনা এখানে শেষ করি। ভবিষ্যতে নির্বাচনের আগেই আমরা আবার আলোচনা করব, তখন হয়তো নির্বাচনী পরিবেশ আরেকটু ভালো হবে। প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা। এতক্ষণ আমরা কথা বললাম সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।